সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে বসে আজকে আমার এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি তোমরা নিরাপদে আছো, সুস্থ আছো এবং সময়ের সর্বোত্তম সদ্ব্যবহার করে অধ্যয়ন চালিয়ে যাচ্ছ। এই আশা রেখেই ঢাকা কলেজ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ছন্দা সাহা, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি মানব জীবনের পরিপূর্ণ বিকাশ সাধনের জন্য রাষ্ট্র অত্যন্ত অপরিহার্য একটি প্রতিষ্ঠান। আর কোন রাষ্ট্রের পক্ষেই এককভাবে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা সম্ভব নয়। আর এ কারণেই পৃথিবীর বিভিন্ন অঞ্চলভিত্তিক বিভিন্ন রাষ্ট্র একত্রিত হয়ে বিভিন্ন আঞ্চলিক সংগঠন গড়ে তুলেছে। ঠিক অনুরূপভাবে ৮০-র দশকে দক্ষিণ এশীয় দেশগুলো একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে এবং এই চিন্তাটা প্রথম আসে বাংলাদেশের একজন প্রয়াত রাষ্ট্রপতির মাথায় এবং তার এই চিন্তা থেকেই দক্ষিণ এশীয় ৭টি দেশের সমন্বয়ে একটি সংস্থা গঠিত হয়, আর সেটি হচ্ছে সার্ক। আজকে আমরা সার্ক কি, সার্ক গঠনের ইতিহাস এবং সার্ক গঠনের লক্ষ্য উদ্দেশ্য সমূহ, সার্কের সাফল্য সমূহ নিয়ে আলোচনা করব। সাথে আরো থাকবে জোট নিরপেক্ষ আন্দোলন নিয়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা জেনে নিব সার্ক কি। সার্কের পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন এবং এটি হচ্ছে একটি আঞ্চলিক সহযোগিতামূলক সংস্থা। কোন রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং অভ্যন্তরীণ বিষয়াদিতে হস্তক্ষেপ না করে এবং শান্তিপূর্ণ উপায়ে বিভিন্ন বিরোধের মীমাংসা করা এবং দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং রাষ্ট্রগুলোর সার্বিক উন্নতি ও সমৃদ্ধি আনয়নের লক্ষ্যে ১৯৮৫ সালে সার্ক প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠাকালীন সময়ে সার্কের সদস্য সংখ্যা ছিল ৬০টি। তখন সার্কের সদস্যভুক্ত রাষ্ট্রগুলো ছিল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং আমরা পরবর্তীতে জানি আফগানিস্তান সার্কের সদস্যভুক্ত হয়েছে। এ নিয়ে সার্কের সদস্য সংখ্যা বর্তমানে এসে দাঁড়িয়েছে ৮ এবং ২০০৭ সালের ৩রা এপ্রিল আফগানিস্তান কি হয়, সার্কের সদস্যভুক্ত হয় এবং সার্কের পর্যবেক্ষক দেশ ও সংস্থা হলো চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র, ইরান, মরিশাস, মিয়ানমার, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়ন। সম্প্রতি চীন ও মায়ানমার সার্কের পূর্ণাঙ্গ সদস্য এবং রাশিয়া পর্যবেক্ষক দেশ হবার জন্য কি করেছে, আগ্রহ প্রকাশ করেছে। সার্ক সচিবালয় হচ্ছে নেপালের কাঠমান্ডুতে। এর প্রধানকে বলা হয় সেক্রেটারি জেনারেল। প্রতি বছর সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ পর্যায়ে আমরা সার্ক গঠনের ইতিহাস নিয়ে আলোচনা করব। আমি আগে যেটা বলেছিলাম যে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সাল থেকে একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা গঠনের কি করেন কথা চিন্তা করতে শুরু করেন। তার এই ইচ্ছা বাস্তবায়নের জন্য তিনি ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান দেশ সফর করেন এবং ওই দেশের রাষ্ট্রনায়কদের সাথে এ ব্যাপারে আলাপ আলোচনা করেন এবং ১৯৮০ সালে সহযোগিতা সংক্রান্ত লক্ষ্য নির্ধারণ করে একটি ওয়ার্কিং পেপার কি করা হয়, তৈরি করা হয় এবং তা ২৫শে নভেম্বর ১৯৮০ সালে উপরোক্ত দেশসমূহ তা বিলি করা হয় এবং এগুলার গ্রহণযোগ্যতা যাচাইয়ের জন্য তৎকালীন পররাষ্ট্র সচিব পর্যায়ে কলম্বোতে ১৯৮১ সালে ৬০টি দেশের একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ৬০টি দেশের সচিবগণ কাঠমান্ডু, ইসলামাবাদ ও ঢাকায় কি করেন, একটা বৈঠকে মিলিত হন এবং ১৯৮১ সালের মে মাসে নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রীদের একটা বৈঠক অনুষ্ঠিত হয় এই বিষয়ে
এবং পরবর্তীতে সার্কের যৌক্তিকতা, উপলব্ধি এবং সহযোগিতার ক্ষেত্রগুলা চিহ্নিত করে কি করা হয়, পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে স্থির হয় যে আঞ্চলিক সহযোগিতাকে বাস্তব রূপ দেওয়ার জন্য যেটা করা হয় যে তোমার এটা মানে সার্ক গঠনের রাজনৈতিকভাবে একটা সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে দেখা যায় যে পরবর্তীতে 7টি দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠকেই বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কি হয়, সিদ্ধান্ত গৃহীত হয়। তো প্রথম সার্ক শীর্ষ সম্মেলন ঢাকাতে অনুষ্ঠিত হয় 1985 সালের 7 এবং 8ই ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয় এবং এই শীর্ষ সম্মেলনে যোগদান করেন ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, পাকিস্তানের প্রেসিডেন্ট, তৎকালীন প্রেসিডেন্ট যিনি ছিলেন জিয়াউল হক, নেপালের রাজা বীর বিক্রম সাহদেব এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট জুলিয়াস রিচার্ড জয়বর্ধন, ভুটানের রাজা জিগমে সিংমি ওয়াংচুক এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মামুন আব্দুল গায়ুম। তারপরে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাগতিক বাংলাদেশের রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদ এবং 8ই ডিসেম্বর সার্ক সনদ কি হয়, স্বাক্ষরিত হয় এবং ঢাকা ঘোষণার মধ্য দিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক জন্ম লাভ করে। এটাই হচ্ছে সার্ক। আর সার্কের যে সহযোগিতার ক্ষেত্র তখন নির্ধারণ করা হয় সেটা হচ্ছে প্রকল্প অনুমোদন, প্রকল্পের অর্থ সংস্থান, তারপর হচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে নির্ণয়, সম্পদ সমাবেশ এবং সহযোগিতার নতুন ক্ষেত্র নির্ণয়। এগুলো হচ্ছে সার্কের সহযোগিতার ক্ষেত্র। এ পর্যায়ে আমরা যেটা আলোচনা করব যে সার্কের প্রাতিষ্ঠানিক কাঠামো। সার্কের প্রাতিষ্ঠানিক কাঠামো হচ্ছে যে রাষ্ট্র ও সরকার প্রধানদের কি হবে, শীর্ষ সম্মেলন হবে। দ্বিতীয়ত হচ্ছে পররাষ্ট্রমন্ত্রীদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। তৃতীয়ত হচ্ছে সেখানে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনার জন্য স্ট্যান্ডিং কমিটি থাকবে। চতুর্থত হচ্ছে সেখানে কি থাকবে, টেকনিক্যাল কমিটি থাকবে। তারপরে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আরো থাকবে সার্ক সচিবালয়। এবং সার্কের যে মূলনীতি তখন নির্ধারণ করা হয় সেটা হচ্ছে যে এ সংস্থায় যে কোনো সিদ্ধান্ত সর্বসম্মত হবে, অর্থাৎ সবার সাথে আলাপ আলোচনার ভিত্তিতে কি হবে, সিদ্ধান্ত গৃহীত হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে দ্বিপক্ষীয় বিরোধপূর্ণ যে বিষয়গুলা সেগুলো এই সংস্থায় তোলা যাবে না, যেটা সার্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। তৃতীয়ত হচ্ছে আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব রক্ষা ও রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি সেখানে গৃহীত হয় এবং পারস্পরিক সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল থাকার নীতিকে সহযোগিতার ভিত্তি হিসাবে সেখানে কি করা হয়, নির্ধারণ করা হয়। চতুর্থত হচ্ছে এ অঞ্চলের দেশগুলোর আশা-আকাঙ্ক্ষার প্রতি লক্ষ্য রেখে বলা হয়েছে যে সার্ক ভূমিকা গ্রহণ করবে। এ পর্যায়ে আমরা আলোচনা করব সার্ক সনদের লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ। সার্ক সনদের প্রথম যে লক্ষ্য এবং উদ্দেশ্যটা সেটা হচ্ছে জনগণের জীবনযাত্রা, লক্ষ্য উদ্দেশ্য সমূহ প্রথম হচ্ছে জনগণের জীবনমানের উন্নয়ন। আমরা জানি যে দক্ষিণ এশিয়া আসলে 150 কোটি জনগণের জীবনমানের উন্নয়নের লক্ষ্যে কিন্তু সার্ক গঠিত হয়েছিল, অর্থাৎ অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি সাধন করে সার্কভুক্ত দেশগুলোর জনগণের জীবনমান উন্নয়নই হচ্ছে প্রধান লক্ষ্য। তারপর হচ্ছে যৌথ স্বয়ংভরতা অর্জন। আমি আগেই বলেছিলাম যে কোনো রাষ্ট্রের পক্ষে এককভাবে স্বনির্ভরতা অর্জন সম্ভব নয়, অতএব সমন্বিত উন্নয়ন কর্মসূচি প্রণয়ন ও তা বাস্তবায়নের লক্ষ্যে 7টি দেশ একই সাথে কি করবে, স্বয়ংভরতা অর্জন করবে। এটাই ছিল সার্ক সনদের লক্ষ্য উদ্দেশ্য। তৃতীয়ত হচ্ছে আস্থা ও সমঝোতা সৃষ্টি। আসলে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আমরা দেখে থাকি যে এখনো যেটা আছে বিভিন্ন ভুল বুঝাবুঝি, দ্বন্দ্ব বিরোধ। আর প্রতিবেশী রাষ্ট্রসমূহের মধ্যে যদি ভুল বুঝাবুঝি, দ্বন্দ্ব বিরোধ থাকে তাহলে এটা কোনো রাষ্ট্রের পক্ষে কিন্তু কল্যাণজনক নয়। আর এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে যে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব বিরোধ দূর করে পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতা সৃষ্টি করাই ছিল সার্কের অন্যতম উদ্দেশ্য। তারপর হচ্ছে যৌথ কার্যক্রমের সূচনা, যে এককভাবে আসলে কোনো রাষ্ট্রের পক্ষে উন্নতি সম্ভব নয়। অতএব সার্ক সনদের অন্যতম একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল যে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বন্ধনকে দৃঢ় এবং বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন করা। তারপর হচ্ছে পারস্পরিক সহযোগিতা। অবশ্যই এককভাবে কোনো কার্যক্রমে
সফলতা লাভ করা খুব কঠিন বিষয়। অতএব সার্ক সনদের অন্যতম লক্ষ্য ছিল যে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন করে সহযোগিতার বন্ধনকে সুদৃঢ় করা ও সহযোগিতার ক্ষেত্রকে উত্তরোত্তর প্রসারিত করা। তারপর হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা। আমরা জানি যে বাংলাদেশ শুধু সার্কের সদস্য নয়, জাতিসংঘের সদস্য এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামেরও কিন্তু সদস্য। অতএব সার্কের একটা অন্যতম লক্ষ্য ছিল যে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতাটা কি করা, জোরদার করা। তারপর হচ্ছে আঞ্চলিক সংস্থার সাথে সহযোগিতা। পৃথিবীতে আমরা জানি শুধু সার্ক নয়, পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলেই আঞ্চলিক রাষ্ট্রগুলোর সমন্বয়ে প্রতিটা রাষ্ট্রের মধ্যে সহযোগিতার ক্ষেত্রকে প্রসারিত করার জন্য বিভিন্ন আঞ্চলিক সংগঠন কি করা হয়েছে, গড়ে তোলা হয়েছে। তাই সার্কের একটা অন্যতম লক্ষ্য উদ্দেশ্য ছিল যে পৃথিবীতে যতগুলো আন্তর্জাতিক সংস্থা রয়েছে সেগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করে সার্কের লক্ষ্য বাস্তবায়নে উদ্যোগী হওয়া। তারপর হচ্ছে সার্বভৌমত্ব ও সংহতি বিধান। সার্কের একটা অন্যতম লক্ষ্য উদ্দেশ্য ছিল যে সার্কভুক্ত যে 7টি দেশ আছে তার পারস্পরিক সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার নীতি প্রভৃতি মেনে চলবে এবং অন্য অপরের অভ্যন্তরীণ বিষয়াদিতে হস্তক্ষেপ করবে না, অর্থাৎ হস্তক্ষেপ না করার নীতিতে প্রতিটা রাষ্ট্রেই কি থাকবে, মানে অটল থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা আলোচনা করব সার্কের সাফল্য নিয়ে, অর্থাৎ সার্কের ক্ষেত্রে কি কি ক্ষেত্রে সাফল্য আসছে সেটা আমরা আলোচনা করব। আমরা জানি সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল 1985 সালে। তো 1985 সালের পর আসলে অনেক, মানে কি বলবো, কয়েক দশক পেরিয়ে গিয়েছে। এ সময়ে যদিও সার্কের সাফল্য ব্যর্থতা দুটোই আছে, কিন্তু যতটা সফল হওয়া প্রয়োজন ছিল সার্ক কিন্তু ততটা সফলতা অর্জন করতে পারেনি। তবে যেতটুকু এসেছে তা কিন্তু আশাব্যঞ্জক। আমরা বলবো একেবারেই যে সফলতা নেই তা কিন্তু নয়। তো আমরা এই সফলতা নিয়ে এই পর্যায়ে একটু আলোচনা করব। আঞ্চলিক সহযোগিতার প্ল্যাটফর্ম। আসলে সার্ক গঠিত হয়েছিল আঞ্চলিক ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য। এবং সার্কের অন্যতম সফলতা হলো যে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের জন্য এটি একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছে এবং সেই হিসাবে কাজ করে যাচ্ছে। তারপর হচ্ছে সাব গেমস, যেটা আমরা দেখে থাকি যে বিভিন্ন সার্ক দেশসমূহের মধ্যে বিভিন্ন খেলাধুলা কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে এবং সার্কভুক্ত দেশগুলো আসলে ক্রীড়ার মান উন্নয়নের লক্ষ্যে সাব গেমসের আয়োজন করা হয়। এর ফলে সার্কভুক্ত দেশগুলোর ক্রীড়ার মান উন্নয়ন এবং তাছাড়া রাষ্ট্রগুলোর মধ্যে কি হয়েছে, পারস্পরিক সম্পর্কেরও উন্নয়ন সাধিত হয়েছে। তারপর হচ্ছে বাণিজ্যিক সুবিধা বৃদ্ধিকরণ। আমরা জানি প্রত্যেক রাষ্ট্র যখন তোমার বিভিন্ন আঞ্চলিক সংস্থাগুলো গঠন করে তাদের কিন্তু একটা লক্ষ্য, অন্যতম লক্ষ্য থাকে যে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন করা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে। অতএব সার্কের ক্ষেত্রেও কিন্তু সেটার ব্যতিক্রম নয়। এবং সার্ক কি করেছে, সাপটা চুক্তি সম্পাদন করেছে। সাপটার পূর্ণ রূপটা হচ্ছে সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট, আর সাপটা হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। এবং এই দুইটা চুক্তি সম্পাদন করে সার্ক কি করেছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। এবং প্রথম যেটা, সাপটার মাধ্যমে সার্কভুক্ত দক্ষিণ এশিয়ার দেশগুলো একে অপরকে অধিক আনুকূল্যপ্রাপ্ত দেশের মর্যাদা দিয়েছে। আর সাপটার মাধ্যমে, যেটা সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, এটার মাধ্যমে সার্কভুক্ত দেশগুলো পরস্পরের মধ্যে বাণিজ্য, শুল্ক হ্রাস এবং অবাধ বাণিজ্য এলাকা গঠনে কি করেছে, ঐক্যমত হয়েছে এবং এক্ষেত্রেও বিভিন্ন রাষ্ট্রের অনেক সফলতা এসেছে। তারপর হচ্ছে সন্ত্রাস দমনে ঐক্যবদ্ধ প্রচেষ্টা। আমরা জানি বর্তমানে সন্ত্রাস একটা বৈশ্বিক সমস্যা, আর যেহেতু একটা বৈশ্বিক সমস্যা অতএব কোনো রাষ্ট্রের পক্ষে এককভাবে সেই সমস্যা সমাধান করা সম্ভব নয়, সবাইকে সাথে নিয়ে সমাধান করতে হবে। এবং এই লক্ষ্যে কি করেছে, সার্কভুক্ত দেশগুলো 2008 সালে শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত পঞ্চদশ সার্ক শীর্ষ সম্মেলনে তোমার এগ্রিমেন্ট অন এ মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স ইন ক্রিমিনাল ম্যাটার্স নামক একটি চুক্তি সম্পাদন করেছে। এবং আশা করা যাচ্ছে এর ফলে সার্কভুক্ত দেশগুলো সন্ত্রাসবাদ দমনে ঐক্যবদ্ধ প্রচেষ্টা গ্রহণ এবং তা কার্যকর করতে সক্ষম হবে। তারপরে যেটা, সেটা হচ্ছে সার্ক বিশ্ববিদ্যালয় স্থাপন, যেটা সার্কের একটা অন্যতম সাফল্য। আসলে সার্কভুক্ত 8টি দেশের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুবিধার্থে 2010 সালে 26শে আগস্ট নয়াদিল্লিতে, ভারতের নয়াদিল্লিতে একটি সার্ক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে, যেটা আমরা শিক্ষার ক্ষেত্রে একটা কি বলবো, একটা নতুন দিগন্তের সূচনা করেছে। তারপরে যেটা, সেটা হচ্ছে এক ভিসা এক সার্ক ও এক ভিসা পদ্ধতি।
সালে সার্কের ৭ম শীর্ষ সম্মেলনে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি ও তার সুদৃঢ়করণের লক্ষ্যে কি করা হয়েছে, পাকিস্তান বর্তমান ভিসা পদ্ধতি বিলুপ্ত করে এক ভিসা পদ্ধতি চালুর প্রস্তাব পেশ করে, এবং দেখা যাচ্ছে যে এই প্রস্তাবের পূর্ণ যদি বাস্তবায়ন ঘটে তাহলে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে এই প্রস্তাব কি করবে, এটা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবে। তারপরে যেটা সর্বশেষ সেটা হচ্ছে যে মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ। আমরা জানি যে আসলে মাদক হচ্ছে কি, মাদকটা হচ্ছে একটি জাতির সর্বনাশের অন্যতম কারণ হচ্ছে এই মাদক। অতএব এই 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 সর্বনাশাকে যদি সমাজ থেকে সমূলে উৎপাটন না করা যায় তাহলে দেশের সমৃদ্ধি কখনো সম্ভব না। বিশেষ করে তরুণ সমাজ না বুঝে না জেনে অনেক সময় সর্বনাশের পথে পা বাড়ায়। এই লক্ষ্যেও কিন্তু সার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সার্কভুক্ত দেশগুলো অবৈধ মাদকদ্রব্য উৎপাদন, ব্যবহার ও চোরাচালানের বিরুদ্ধে কি করেছে, বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম ও সভা সমাবেশের আয়োজন করে যাচ্ছে, এবং এ উদ্যোগের সুফল পাওয়া যাচ্ছে কিন্তু, এবং মানে আমরা আশা করব যে অদূর ভবিষ্যতে আরো সমন্বিত প্রয়াস গ্রহণ করা হলে এর আরো বেশি সফলতা আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটাই ছিল যে সার্কের সাফল্য। আসলে অনেক ক্ষেত্রে আমরা যদিও কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থতা আছে, বিভিন্ন কারণে সেটা পুরোপুরি বাস্তবায়ন হতে পারেনি, কিন্তু একেবারেই ব্যর্থ সেটা বলা যায় না, এবং আমরা আশা করব যে ব্যর্থতাগুলো আছে সেগুলো কাটিয়ে সার্ক আরো বেশি উজ্জীবিত হয়ে উঠবে এবং সত্যিকার অর্থে দক্ষিণ এশীয় দেশগুলোর জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব জোট নিরপেক্ষ আন্দোলন নিয়ে। আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম সার্ক নিয়ে, এখন জোট নিরপেক্ষ, যেটাকে ইংলিশে ন্যাম বলা হয়, পুরো অর্থটা হচ্ছে নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট পুরোটা। এখন আমরা প্রথমেই জানবো আসলে জোট নিরপেক্ষতাটা কি। আসলে জোট নিরপেক্ষ এটা মানে শব্দটার মধ্যেই, এই শব্দদ্বয়ের মধ্যেই এটা স্পষ্ট হয়ে ওঠে। জোট নিরপেক্ষতা মানে কোনো জোটের অন্তর্ভুক্ত, কোনো সামরিক জোটের অন্তর্ভুক্ত না হওয়া। অর্থাৎ জোট নিরপেক্ষতার অর্থ হচ্ছে কোনো সামরিক জোটের সদস্য বা পরাশক্তির আজ্ঞাবহ না হয়ে নিরপেক্ষ ও স্বাধীনভাবে সকল রাষ্ট্রের সাথে কি করা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা। এবং জোট নিরপেক্ষতার অর্থ এই নয় যে একটি রাষ্ট্র কোনো প্রকার আন্তর্জাতিক সংঘ বা সংস্থার সদস্য হবে না, বরং জোট নিরপেক্ষতার অর্থ হচ্ছে কোনো সামরিক জোটের আওতাভুক্ত না হওয়া। এবং জোট নিরপেক্ষতার অর্থ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্ষেত্রে স্বাধীন ও নিরপেক্ষ যে কোনো সামরিক জোটের বাইরে অবস্থান করা। এ পর্যায়ে আমরা আলোচনা করব জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা। আসলে সূচনাটা কিভাবে হয়েছিল। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বিশ্ব দুটা শিবিরে বিভক্ত হয়ে যায়। একদিকে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, অপরদিকে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, এবং দুটি রাষ্ট্র ছিল ক্ষমতাধর, এবং এই দুটি রাষ্ট্র বিশ্বের নিকট পরাশক্তি বা সুপার পাওয়ার হিসেবে পরিচিত ছিল, এবং দুটি বিশ্বযুদ্ধের বিভীষিকাময় দিনগুলো পেরিয়ে বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা জানি যে জাতিসংঘ জন্মগ্রহণ করেছে 1945 সালে। কিন্তু এ দুটি মানে কিন্তু তারপরেও এ দুটি পরাশক্তির দ্বন্দ্ব বিরোধের কারণে শান্তি প্রতিষ্ঠিত হতে পারেনি, বরং এই দুই পরাশক্তির পরস্পর বিরোধী যুদ্ধংদেহী মনোভাবের ফলে কতগুলো সামরিক জোট জন্ম নিয়েছে এবং সারা বিশ্বে একটা অশান্ত পরিস্থিতি বিরাজ করেছে, এবং সেগুলো হচ্ছে সেন্ট্রো, সিয়াটু, নেটো, ওয়ারশ জোটের মতো অনেক সামরিক জোট গড়ে ওঠে, এবং শুরু হয় স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার যেটাকে বলা হয়। আমরা জানি যে স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার অর্থাৎ এটি হচ্ছে মানে যুদ্ধ নয়, জাস্ট মনে মনে যুদ্ধ বা যুদ্ধের পূর্ববর্তী অবস্থা বা যুদ্ধংদেহী মনোভাব সবসময় বিরাজমান করা, সেটাই হচ্ছে স্নায়ুযুদ্ধ। এর ফলে স্নায়ুযুদ্ধ বা যেটাকে বাংলায় বলা হয় ঠান্ডা লড়াই, এবং যুদ্ধ শুরু না হলেও মানে শুরু হবার পূর্ববর্তী অবস্থা, এবং প্রতিটা রাষ্ট্রে কি করতে থাকে, ব্যাপক বিধ্বংসী মানে সুপার পাওয়ার গুলা পারমাণবিক অস্ত্র তৈরি করতে থাকে, এবং সমগ্র বিশ্ব তখন দুই পরাশক্তির দ্বন্দ্বে বিভ্রান্ত হয়ে পড়ে। তখন অনুন্নত উন্নয়নশীল বা রাষ্ট্রগুলোর কিছু দূরদর্শী ও শান্তিপ্রিয় রাষ্ট্রনায়ক স্নায়ুযুদ্ধের এই অবস্থা থেকে উত্তরণের চিন্তা ভাবনা করতে থাকেন, এবং এই এই দুই মানে এসব রাষ্ট্রের কিছু কিছু মহানায়ক কি করেন, দুই পরাশক্তির ক্ষমতার দ্বন্দ্বে নিজেদেরকে না জড়িয়ে স্বাধীন ও নিরপেক্ষ বৈদেশিক নীতি গড়ে তুলতে চিন্তা ভাবনা শুরু করেন। এসব মহানায়ক হলেন
আমরা জানি যে এসব মহানায়ক যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ ব্রজ টিটু, ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু, তারপরে হচ্ছে তোমার মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের, ইন্দোনেশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট যিনি ছিলেন সুকার্নো, ঘানার প্রেসিডেন্ট নক্রুমা, বার্মার প্রেসিডেন্ট অনুং, তারপরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বন্দর নায়ক প্রমুখ। এসব রাষ্ট্রনায়কের দূরদৃষ্টি, তারপর হচ্ছে নিরপেক্ষ, স্বাধীন ও প্রগতিশীল চিন্তাধারার ফলে জোট নিরপেক্ষ নীতি নামে সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে এবং অতি শীঘ্র তা বিশ্বে একটি আন্দোলনের রূপ পরিগ্রহ করে। এর নাম হয় জোট নিরপেক্ষ আন্দোলন, ইংলিশে যেটাকে বলা হয় নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট। এবং ইন্দোনেশিয়ার বান্দুং শহরে কি করা হয়, 1955 সালে জোট নিরপেক্ষতা নীতিতে যারা বিশ্বাসী তাদের রাষ্ট্রগুলোর একটা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে পঞ্চশীল নীতি গ্রহণ করা হয় এবং মূলত এই নীতির ভিত্তিতে কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলনটা গড়ে ওঠে। এবং জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 1961 সালে যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে। এবং জোট নিরপেক্ষ আন্দোলনটা যখন প্রতিষ্ঠাকালীন এর সদস্য সংখ্যা ছিল 25, আর বর্তমানে এর সদস্য সংখ্যা হচ্ছে 120। তোমরা কিন্তু এই সংখ্যাগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। এবং এই জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলন কিন্তু অনুষ্ঠিত হয় 3 বছর পর পর। আমরা এবার জোট নিরপেক্ষ আন্দোলনের লক্ষ্য এবং উদ্দেশ্য সমূহ নিয়ে আলোচনা করব। জোট নিরপেক্ষ আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানে যে লক্ষ্য বা উদ্দেশ্য আমরা আগেই জানি যে এটা আসলে জোট নিরপেক্ষ আন্দোলনটা শুরু করা হয়েছিল যে কোনো সামরিক জোটের আওতাভুক্ত না হয়ে স্বাধীন এবং নিরপেক্ষভাবে বৈদেশিক নীতি নির্ধারণ এবং তা বাস্তবায়ন করা। অতএব এটার সাথে সঙ্গতি রেখেই কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলনের লক্ষ্য এবং উদ্দেশ্য স্থির করা হয়েছে। প্রথমত যেটা, সেটা হচ্ছে সামরিক জোটের বাইরে থাকা। দ্বিতীয়ত হচ্ছে কোনো পরাশক্তির দল বা শিবিরভুক্ত না হওয়া। তৃতীয়ত হচ্ছে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। চতুর্থত হচ্ছে যেটা, সেটা হচ্ছে পরাশক্তির লেজুরবৃত্তি না করে স্বাধীন ও নিরপেক্ষ বৈদেশিক নীতি গ্রহণ করা। তারপরে যেটা সেটা যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নির্যাতিত জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি ও সমর্থন প্রদান। তারপরে যেটা 6 নম্বর যেটা, যে অনুন্নত, দারিদ্র, উন্নয়নশীল ও নিরপেক্ষ দেশগুলোর মধ্যে সামাজিক, তোমার অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিষয়ে সহযোগিতার বন্ধন দৃঢ় করা এবং পরনির্ভরশীলতা হ্রাস করা। তারপর হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে তোমার পারস্পরিক সৌহার্দ্যতামূলক সম্পর্ক বৃদ্ধি করা এবং একে অন্যের উন্নয়নে সহযোগিতা করা। এই ছিল উদ্দেশ্য। এই পর্যায়ে আমরা আলোচনা করব জোট নিরপেক্ষ আন্দোলনের লক্ষ্য সমূহ কি ছিল। আসলে স্বাধীনতা আমরা জানি যে বাংলাদেশ ও জোট নিরপেক্ষ আন্দোলনের লক্ষ্য। এই পর্যায়ে আমরা আলোচনা করব বাংলাদেশ ও জোট নিরপেক্ষ আন্দোলন নিয়ে। আমরা জানি 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ কি করে স্বাধীনতা লাভ করে এবং স্বাধীনতা যুদ্ধের সময় জোট নিরপেক্ষ রাষ্ট্রের সাহায্য ও সহযোগিতা কিন্তু বাংলাদেশ লাভ করেছিল। এবং স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশ জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতি দৃঢ় আস্থা ব্যক্ত করে এবং বাংলাদেশ জোট নিরপেক্ষ আন্দোলনে শরিক হয় 1973 সালে আলজিয়ার্সে অনুষ্ঠিত চতুর্থ জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলনে। এবং এই সম্মেলনে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন এবং তিনি তার স্বভাবসিদ্ধ তেজোদীপ্ত কণ্ঠে সেখানে ঘোষণা করেন যে এ সম্মেলনের সকল প্রকার উপনিবেশবাদ, নয়া উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ ও বর্ণবাদের বিরুদ্ধে তিনি কি করেন, নিন্দা জ্ঞাপন করেন এবং তিনি জোট নিরপেক্ষ আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবার জন্য এবং কথায়, কাজে ও নীতিতে কি বলবো, নিরপেক্ষতা অনুসরণের জন্য সকল রাষ্ট্রের প্রতি আহ্বান জানান। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে পরবর্তীতে 1976 সালে কলম্বিওতে পঞ্চম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সেখানেও মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানও সকল প্রকার বর্ণ বৈষম্যবাদ, আধিপত্যবাদ, উপনিবেশবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য তিনি কি করেন, আন্দোলন জানান। পরবর্তীতেও জেনারেল এরশাদ 1983 সালে জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য রাষ্ট্রগুলোর পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে মেরুকরণ নীতি মেনে চলা উচিত নয় এবং সকল রাষ্ট্রের মধ্যে সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন গড়ে তোলার আহ্বান জানান।
পরবর্তীতে আমরা দেখি যে যে যেটা দেখতে পাচ্ছি যে প্যালেস্টাইনের নিজস্ব আবাসভূমি লাভের বিরুদ্ধে পরাশক্তিগুলোর চক্রান্ত, তারপরে আফগানিস্তান ও কম্বোজিয়ায় বিদেশি সৈন্যের উপস্থিতি প্রভৃতি ঘটনা জোট নিরপেক্ষ আন্দোলনের কি করেছে, অগ্রগতির ক্ষেত্রে কিন্তু আসলে মারাত্মক অন্তরায় সৃষ্টি করেছে। এবং তো আমরা এখানে একটা জিনিস যে আসলে বাংলাদেশ কিন্তু জন্মলগ্ন থেকে কথাই কাজে কিন্তু জোট নিরপেক্ষতার নীতি অনুসরণ করে আসছে এবং বিভিন্ন ফোরামে এই আন্দোলনের সপক্ষে সোচ্চার কণ্ঠে বক্তব্য প্রদান করে আসছে। এবং আমরা আশা করছি যে বাংলাদেশ তার এই নীতি সবসময় বজায় রেখে চলবে, কারণ আমরা দীর্ঘদিন ঔপনিবেশিক শাসনে ছিলাম, তারপরে 24 বছর পাকিস্তানিদের শাসন শোষণে ছিলাম। অতএব শোষণের বঞ্চনা আমাদের যে কেউ ভালোভাবে উপলব্ধি করতে পারবে সেটা মনে হয় যে অসম্ভব। অতএব আমরাও চাচ্ছি যে আমাদের মতো কেউ যাতে শোষণ, নির্যাতন, নিপীড়নের শিকার না হোক, এবং আমাদের এই আন্দোলন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসের এখানেই সমাপ্তি। পরবর্তী ক্লাসে আমাদের আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকো এই আশাবাদ ব্যক্ত রেখে এবং তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।